আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা যখন বাংলাদেশের প্রচলিত আইনগুলো বুঝতে চাই, সেটা ভূমি বিষয়ক হোক, জমি বিষয়ক হোক, ফ্লড অথবা দেওয়ানি ফৌজদারি অন্য যে কোনো প্রকৃতিরই হোক, তখন আমাদের সামনে আইনের নাম সংক্রান্ত নানা প্রকার শব্দ আসে যেগুলো আমরা নিজেরা বুঝতে পারি না। যেমন কোথাও বলা হচ্ছে যে অ্যাক্ট, যেমন লিমিটেশন অ্যাক্ট, কোথাও বলা হচ্ছে অর্ডিন্যান্স, যেমন ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্স, কোথাও বলা হচ্ছে যে কোড অফ সিভিল প্রসিজিওর, কোথাও বলা হচ্ছে রুল, কোথাও বলা হচ্ছে রেগুলেশন। তো আসলে এই যে আমরা লগুলোর মধ্যে, আইনগুলোর মধ্যে এত প্রকার নাম পাচ্ছি, সেগুলো কেন? অর্থাৎ কোথায় অ্যাক্ট, কোথায় অর্ডিন্যান্স, কোথায় কোড হচ্ছে, এগুলো হওয়ার কারণটা কি? তো ভিডিওটি যদিও একটু দীর্ঘ হয়, আমি ডিসক্রিপশনে টাইমলাইন দিয়ে দিচ্ছি, আপনি যে বিষয়ে জানতে চান জাস্ট সেখানে ক্লিক করে নির্দিষ্ট সময়তে গিয়ে ভিডিওটুকু দেখতে পারবেন। আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আসছি হোস্ট আজিমুদ্দিন। তো বন্ধুরা, সর্বপ্রথমেই আমরা অ্যাক্ট বা ল নিয়ে আলোচনা করি, যে অ্যাক্ট বা ল কোথায় থাকে আর এটি কিভাবে প্রস্তুত করা হয়। সাধারণত যে সমস্ত দেশে গণতান্ত্রিক ব্যবস্থা আছে, যেমন আমরা যদি বাংলাদেশ বা ভারতের কথা চিন্তা করি, এক্ষেত্রে যখনই কোনো একটি নতুন আইন বা ল নিয়ে আসা হয়, তখন সেটি হচ্ছে যে সরকারের যে নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা একটি খসড়া প্রকাশ করেন, আইনটার একটা ড্রাফট বানান যে আইনটা এরকম হতে পারে। এই ড্রাফটটাকে তারা যেটা করেন সেটা হচ্ছে যে পার্লামেন্টে অর্থাৎ সংসদে উপস্থাপন করেন। যখনই এই ড্রাফটটা সংসদে উপস্থাপন করা হয় তখন সেটাকে বলা হয় বিল। আর এই বিলটা যখন সংখ্যাগরিষ্ঠ বিভিন্ন দেশের বিভিন্ন রকম সংসদের পাশ হওয়ার নিয়ম অনুযায়ী যখন পাশ হয়ে যায়, যখন সেটা রাষ্ট্রপতি যখন সেটাকে কি করেন, অ্যাক্ট করে দেন, সিগনেচার করে দেন, অর্থাৎ রাষ্ট্রপতি যখন সেখানে সিগনেচার করে দেন তখন সেটা আইনে পরিণত হয়, তখন সরকার জাস্ট গেজেট প্রকাশ করে। তো এটি হচ্ছে একটি বেসিক নিয়ম যে কোনো অ্যাক্টটাকে পাশ করার। তো তাহলে আপনারা ল বা অ্যাক্ট যেটি বুঝলেন, যেমন আমরা লিমিটেশন অ্যাক্ট বলতেছি, এই লিমিটেশনের পরে অ্যাক্ট আসছে, তার মানে আপনারা যেটি বুঝতে পারতেছেন যে এটি সংসদে একটি ড্রাফট আকারে পেশ করা হয়েছে, পেশ করার পরে সেটাকে আমরা বিল বলেছি। বিলটা যখন পাশ হলো, রাষ্ট্রপতি যখন সিগনেচার করে দিল, আমরা সেটাকে ইনঅ্যাক্ট যখন রাষ্ট্রপতি করলো তখন সেটাকে আমরা অ্যাক্ট বলতেছি। অর্ডিন্যান্স জিনিসটি কি? তো বন্ধুরা, যখন যে কোনো দেশের সংসদীয় ব্যবস্থায় যদি সংসদ যদি না বসে, সারা বছর তো আর সংসদ চলমান থাকে না, নির্দিষ্ট সময় সময় পরে চলে, কিন্তু জরুরি প্রয়োজনে যদি কোনো আইন আনার প্রয়োজন হয় অথবা অন্য যে কোনো কারণে যদি সেই দেশের রাষ্ট্রপতি যদি কি করেন, কোনো আদেশ জারি করেন, ওয়ার্ডার জারি করেন, সেটা অর্ডিন্যান্স হিসাবে বিবেচিত হয়। যেমন এখনকার সবচেয়ে যেটি আমরা সবার মুখে মুখে সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 সালে এরশাদ সরকার সেটি হচ্ছে যে এই অর্ডিন্যান্সটা জারি করে। আমরা 1984 সালের ভূমি সংস্কার অধ্যাদেশ দেখতে পাই, অর্ডিন্যান্সটার বাংলা হচ্ছে অধ্যাদেশ। অর্থাৎ যখন সংসদ ছাড়া রাষ্ট্রপতি সরাসরি কোনো আদেশ জারি করেন সেটাকে বলা হয় অর্ডিন্যান্স। তো তাহলে আপনারা লটা বুঝলেন এবং অর্ডিন্যান্সটাও কিন্তু আপনারা বুঝলেন। বাংলাদেশে অসংখ্য অর্ডিন্যান্স আছে যেগুলো খুবই অ্যাক্টিভ বর্তমানে, বিশেষত যেটা বললাম যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 সালের আয়কর অধ্যাদেশ। তার পরবর্তীতে আমরা যাব বন্ধুরা, যেটি হচ্ছে কোড। আসলে কোড দ্বারা কি বোঝায়? যেমন আমরা দেখি যে প্যানাল কোড, কোড অফ সিভিল প্রসিজিওর, কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর। আইনটা তো আমরা দেখলাম যে কিভাবে সংসদে পাস হয়, অর্ডিন্যান্সটা আমরা দেখলাম রাষ্ট্রপতি সেটাকে আদেশ জারি করেন। তো তাহলে কোডটি কি? তো বেসিক অর্থে আমরা যদি কোড আপনাদেরকে বলি, সেটি হচ্ছে যখন সমাজে বিভিন্ন রকম আইন প্রচলিত থাকবে, বিভিন্ন সম্প্রদায় থাকবে, তাদের নিজস্ব কিছু রীতিনীতি থাকবে, তখন তাদের সবাইকে একটি কোডিফাইড করার জন্য, ইউনিফাইড করার জন্য যখন সবার থেকে কিছু কিছু অংশ নিয়ে একটা ইউনিক আইন প্রস্তুত করা হবে, সেটার নামের প্রথমে অথবা শেষে আপনারা কোড শব্দটি দেখতে পাবেন। এই যে আমরা সিভিল প্রসিজিওর অথবা ক্রিমিনাল
প্রসিজিওর বলতেছি, যেটাকে সিআরপিসি এবং সিপিসি আমরা বলি, যে কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর, কোড অফ সিভিল প্রসিজিওর, দ্য পেনাল কোড। যখন ব্রিটিশরা এই উপমহাদেশে আসে তখন এই উপমহাদেশে মুসলিমরা মুসলিম আইন দ্বারা, হিন্দুরা হিন্দু আইন দ্বারা, পার্সিরা পার্সি আইন দ্বারা, নানা প্রকার আইন দ্বারা তারা নিজেদের যে সমস্ত সমস্যা সেগুলো তারা নিরোধ করত। কিন্তু যখন এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের সাথে নানা প্রকার দ্বন্দ্ব হতো তখন কোনো আইন ছিল না। কারণ আপনি মুসলিম, সে হিন্দু, আপনি হয়তো একটু অপরাধ করেছেন, আপনার ধর্ম অনুযায়ী আপনার এক প্রকার শাস্তি হওয়া প্রয়োজন, তার ধর্ম অনুযায়ী তার এক প্রকার শাস্তি হওয়া প্রয়োজন। তো এই সমস্ত কিছুকে কম্বাইন করার জন্য 1834 সালে যেটি করা হয়, ব্রিটিশ সরকার এইগুলোকে কিভাবে ঠিক করা হবে একটি কমিশন নিয়োগ করে। তো পরবর্তীতে তারা যেটি করে সেটি হচ্ছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ যা কিছু আছে সমস্ত ধর্ম থেকে তারা যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো থেকে যেখানে যেটি প্রয়োজন সমস্ত কিছু তারা কম্বাইন করে এবং কিছু তারা বাদ দেয়, একটা ইউনিফাইড তারা ল নিয়ে আসে, যেটাকে এই সমস্ত যে আইনগুলো আছে এগুলোকে কোডিফাই করে। এই জন্য এই কোড শব্দটি ব্যবহার করা হয়। তো তাহলে আপনারা এই যে কোড অফ সিভিল প্রসিজিওর, এখানে কেন কোড ব্যবহার করা হয়েছে এটি সহজেই বুঝতে পারলেন, যেহেতু বিভিন্ন সম্প্রদায় থেকে তাদের প্রচলিত নিয়ম কানুন থেকে আইনগুলো ড্রাইভ করা হয়েছে, নিয়ে আসা হয়েছে। তো এই জন্য এই যে নাম আইনগুলোর সামনে বা কার্যবিধির সামনে কোড অফ লেখা আসছে। তো বন্ধুরা, তার পরবর্তীতে আসি আমরা রুলস বা বিধিমালা। আইনটা তো আমরা দেখলাম যে জাতীয় সংসদে আইনটা পাশ হয়ে গেল, রাষ্ট্রপতি সিগনেচার করে দিলেন, হয়ে গেল সেটা আইন। যেমন 2012 সালে যেটি করে সেটি হচ্ছে সরকার পাওয়ার অফ অ্যাটর্নি আইন নিয়ে আসে। এখন যে কোনো দেশের আইনগুলো কি হয়, খুবই সংক্ষিপ্ত শব্দে তারা তৈরি করার চেষ্টা করে, অতটা ডিটেইল তারা দেয় না। তো আইনটা কিভাবে প্রয়োগ হবে আরও বিস্তারিত বিবরণ সহ যেটি করা হয় সেটা হচ্ছে সরকার একটি বিধিমালা প্রস্তুত করে। আইনের মধ্যে ধারা রাখা হয়, অপশন রাখা হয় যে এই আইনের অধীনে সরকার চাইলে বিধিমালা প্রস্তুত করতে পারবে, রুলস প্রস্তুত করতে পারবে। তো এই জন্য আমরা দেখলাম 2015 সালে সরকার পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালা নিয়ে এসেছে। তো এখন পাওয়ার অফ অ্যাটর্নি আইন এবং বিধিমালা এগুলো যেটি হয় সেটি হচ্ছে আইনের মধ্যেই কিন্তু বিধিমালাটাকে থাকতে হয়, আইনের বাইরে বিধিমালায় কিছু অ্যাড করা যায় না। তারপরেও আমরা পাওয়ার অফ অ্যাটর্নি আইন এবং বিধিমালায় কিছু আমরা নানা প্রকার সেখানে পার্থক্য দেখতে পাই। যেমন পাওয়ার অফ অ্যাটর্নি আইনে বলা হচ্ছে আপনি যদি কাউকে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি করেন তাহলে তাকে 1 মাসের নোটিশ দিয়ে আপনি সেটি বাতিল করতে পারবেন। কিন্তু বিধিমালাতে বলা হচ্ছে বাতিল করতে গেলে অবশ্যই আপনাকে যার সাথে আপনি এই পাওয়ার অফ অ্যাটর্নি করেছেন তাকে সহ সাব রেজিস্ট্রেশন অফিসে উপস্থিত থাকতে হবে। এখানে একটি দ্বন্দ্ব কিন্তু রয়ে গেল। তো যাই হোক, তাহলে আপনারা বিধিমালা বা রুলসটা কিন্তু বুঝলেন, অর্থাৎ আইনের অধীনে থেকে আইনটাকে আরও স্পষ্টীকরণ করার জন্য সরকার এটি প্রস্তুত করে। আইনটা কিন্তু জাতীয় সংসদ পাশ করে, বিধিমালাটা কিন্তু সরকার বা যে মন্ত্রণালয়ের দায়িত্বে থাকে তারা কাজটি করে। এখন আসি আমরা সর্বশেষ রেগুলেশন। তো এই রেগুলেশন জিনিসটি আবার কি? তো বন্ধুরা মনে রাখবেন, যখন একটা আইন সংসদে পাস হচ্ছে আইনটাকে আরও বিস্তারিত বিবরণ সহ কীভাবে প্রয়োগ করা হবে সরকার সেখানে বিধিমালা জারি করতেছে। এখন যে সংস্থা বা যে বিভিন্ন কমিউনিটির মধ্যে আইনটি বাস্তবায়ন হবে তারা নিজেদের জন্য আরেকটি রেগুলেশন তৈরি করতে পারে। এখন যদি মানবাধিকার সংক্রান্ত যদি কোনো আইন প্রস্তুত করা হয়, বাংলাদেশ পুলিশ সংক্রান্ত যদি কোনো আইন প্রস্তুত করা হয়, ধরলাম সংসদে পুলিশ আইন পাশ হলো, সরকার পুলিশের নানা প্রকার রেগুলেশন সংক্রান্ত সেখানে বিধিমালা জারি করলো। এখন পুলিশ অধিদপ্তর তাদের নিজেদের সদস্যদের আরও নানা প্রকার নিয়ম কানুনের জন্য তারা রেগুলেশন করতে তারা পারবে। তার মানে আইনের অধীনে থাকবে রুলের অধীনে থাকবে এই রেগুলেশন। তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা অ্যাক্ট বা আইন, অর্ডিন্যান্স বা অধ্যাদেশ এবং কোড, রুল এবং রেগুলেশন সম্পর্কে ক্লিয়ার ধারণা পেলেন। ইন রিক্যাপ আমরা করে দেই, সেটি হচ্ছে যখনই একটি দেশের সংসদে যখন কোনো আইন পাশ হবে সেটা যখন রাষ্ট্রপতি সিগনেচার করে দিবে সেটার পিছনে অ্যাক্ট লেখা থাকে, যেমন দ্য লিমিটেশন অ্যাক্ট। যখন রাষ্ট্রপতি সরাসরি কোনো আদেশ জারি করেন সেটাকে অর্ডিন্যান্স বলা হয়। যখন বিভিন্ন সম্প্রদায় থেকে বা সমাজে প্রচলিত নিয়ম থেকে বিভিন্ন
আইনগুলো নিয়ে একটা ইউনিফাইড, একটা কোডিফাইড করা হবে। বিভিন্ন সম্প্রদায়ের আইনগুলো তাদের নামে শেষে কোড লেখা হয়। এটা ছাড়া আইনটাকে আরও কিভাবে ভালো করে প্রয়োগ করা যাবে, আইনের অধীনে থেকে কিছু নিয়মকানুন প্রকাশ করা হয়, যেটাকে বিধিমালা বা রুলস বলে। এটা ছাড়া যে সম্প্রদায়ের জন্য বা যে গোষ্ঠীর জন্য, যার জন্য আইনটা প্রস্তুত করা হয়েছে, সেটা যারা প্রয়োগ করবে তারা নিজেদের জন্য আরও কিছু রেগুলেশন প্রস্তুত করতে পারে। তারা কিভাবে আসলে কাজটা করবে, কতটুকু তাদের দায়িত্ব থাকবে, এই সংক্রান্ত বিষয়। আশা করি আজকের এই ভিডিওটি অবশ্যই যারা আইন বিষয়ে জানতে চান, আইনের মৌলিক বিষয়গুলো যারা জানতে চান, তাদের জন্য কাজে আসবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।